আচ্ছা, আমরা তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন পড়ছিলাম। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা গতদিন মেনলি পড়েছি E1 রিঅ্যাকশন। E1 রিঅ্যাকশনে আমরা পড়েছি ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। সেখানে আমরা কি দেখিয়েছি না E1 রিঅ্যাকশন কুড বি স্টিরিও সিলেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিজিও সিলেক্টিভ। দুটো টার্ম ভালো করে বুঝতে হবে, রিজিও সিলেক্টিভ এবং স্টিরিও সিলেক্টিভ, এইটা পড়েছি। আর কি পড়েছি না ডিউরিং ডিহাইড্রেশন অফ অ্যালকোহল রিঅ্যাকশন গোজ ভায়া দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন প্রথমে যেটা তৈরি হয় সে যদি ওয়ান টু শিফট করে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, সো ইট উইল গো ফর দ্যাট ওয়ান টু শিফট, যেটাকে বলা হয় ওয়াগনার মারউইন রিঅ্যারেঞ্জমেন্ট বা রিং এক্সপানশনও হতে পারে। 4 মেম্বার রিং উইল বি কনভার্টেড টু 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং ক্যান বি কনভার্টেড টু 6 মেম্বার রিং। আমরা এইগুলো গতদিন পড়েছি। আজকে আমরা পড়ব E2 রিঅ্যাকশন। E2 রিঅ্যাকশন এলিমিনেশন বাই মলিকুলার। তাহলে E2 রিঅ্যাকশনে কি হয় না E2 রিঅ্যাকশন একটা ওয়ান স্টেপ প্রসেস, যেখানে হাইড্রোজেন আর যে লিভিং গ্রুপটা আছে তারা একই সঙ্গে বেরিয়ে যায়, একই স্টেপে বেরিয়ে যায়। একটা বেস দেওয়া হয়, একটা সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেটের মধ্যে কে আছে না বিটা পজিশনের হাইড্রোজেন আর লিভিং গ্রুপ, এ দুটো একসাথে বেস ইনডিউসড হয়ে বেরিয়ে যায়, গিয়ে একটা কার্বন কার্বন বন্ড তৈরি করে এবং পুরো রিঅ্যাকশনটা হয় এক স্টেপে। কিরকম এই জিনিসটা না যদি রিঅ্যাকশনের মেকানিজম দেখানো যায় তাহলে এই রকম ভাবে রিঅ্যাকশনটা হয়। এই হাইড্রোজেন, এই লিভিং গ্রুপ, এই আমার বেস, বেস কি করে এই হাইড্রোজেনটাকে খেয়ে নিল, H+ কে খেয়ে নেয়, এটা এই অ্যাটাক করলো, এই এলটা বেরিয়ে গেল। সো দিস ইজ দ্য মেকানিজম অফ দ্য রিঅ্যাকশন, ওয়ান স্টেপ রিঅ্যাকশন। এইভাবে কার্বন ডবল বন্ড তৈরি হয় E2 রিঅ্যাকশন। আমরা एग्जांपल ধর এরকমই CH3 CHBr CH3 2 ব্রোমোপ্রোপেন সোডিয়াম ইথক্সাইড, এই ধরনের বেস মেনলি দেওয়া হয়। কি তৈরি হবে CH3 CH ডবল বন্ড CH2 প্রোপিন। বা ধর এরকমই আছে আমার টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, তাকে আমরা সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করব। কি পাবো আমরা না আইসোবিউটিন, এই প্রোডাক্টটা আমরা পাবো, আইসোবিউটিন এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি। তাহলে যদি এক স্টেপে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশনের রেট কি হবে, রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইনটু কনসেন্ট্রেশন অফ বেস, দুটোরই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, সাবস্ট্রেট আর বেস দুটোরই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। রিঅ্যাকশনের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কি হবে, এক স্টেপ যেহেতু তাহলে খুবই সহজ, এদিকে ই এদিকে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এটা ট্রানজিশন স্টেট, এটা রিঅ্যাকট্যান্ট, এটা প্রোডাক্ট। টিএস থেকে রিঅ্যাকট্যান্টের এনার্জি গ্যাপকেই বলবো অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে যে রিঅ্যাকশনের ইএফ যত কম সে তত ফাস্টার বা সেই দিকে রিঅ্যাকশনটা যাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি হবে। তাহলে এইগুলো হচ্ছে সমস্ত E2 রিঅ্যাকশনের ছোট ছোট করে প্রাইমারি স্টেটমেন্ট বা ক্রাইটেরিয়া। নেক্সট কি ক্রাইটেরিয়া, E2 রিঅ্যাকশন হাইলি ডিপেন্ড করে নেচার অফ লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ যত লিভিং গ্রুপ ভালো হবে E2 রিঅ্যাকশন তত ভালো হবে। RCl RBr RI, তাহলে লিভিং গ্রুপ যত ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিন হবে তত রিঅ্যাকশনের রেটটা বাড়বে। অবভিয়াস কারণ সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছিস যে লিভিং গ্রুপ বেটার মানে রিঅ্যাকশনের রেট তত বাড়বে। এইটা তাহলে এই রিঅ্যাকশনের যদি আমরা একটু ট্রানজিশন স্টেটটাকে দেখার চেষ্টা করি, ট্রানজিশন স্টেটের স্ট্রাকচারটা কি হবে এরকম করে বলতে পারি, এই CH বন্ডটা পার্সিয়ালি ব্রেক করছে,
এই হাইড্রোজেনের সাথে বেসের বন্ডটা তৈরি হচ্ছে, এই কার্বন কার্বন বন্ডটা পার্শিয়ালি তৈরি হচ্ছে, এই কার্বন লিভিং গ্রুপটা পার্শিয়ালি ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই এলটা হবে ডেল মাইনাস, এই বেসটা হবে ডেল মাইনাস। সো দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট। খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইস্যু এখানে বলতে হবে। কি? ট্রানজিশন স্টেটের নেচারটা ভালো করে বুঝতে হবে। E2 রিঅ্যাকশনের ট্রানজিশন স্টেটে দুটো জিনিস আমাকে এমফাসাইজ করতে হবে, বা দুটো জিনিসের উপরে আমাকে জোর দিতে হবে। এক নম্বর কি, যেটা তৈরি হচ্ছে সেটা একটা অ্যালকিন, বা আমরা বলতে পারি ট্রানজিশন স্টেটের মধ্যে এই স্টেটমেন্টটা আমরা দেবো যে অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করছে, অ্যালকিন ক্যারেক্টার আস্তে আস্তে ডেভেলপ করছে, বা আমরা বলবো ট্রানজিশন স্টেটটা একটা ইনসিপিয়েন্ট অ্যালকিন, ইনসিপিয়েন্ট অ্যালকিন, অ্যালকিন তৈরি হতে যাচ্ছে। তাহলে অ্যালকিন যেভাবে স্টেবিলিটি পায়, অ্যালকিন কিসের দ্বারা স্টেবিলিটি পায়? না, হাইপার কনজুগেশন দ্বারা স্টেবিলিটি পায়। তাহলে যে ট্রানজিশন স্টেটে যত বেশি হাইপার কনজুগেটিং হাইড্রোজেন থাকবে, সেই ট্রানজিশন স্টেটটা তত বেশি স্টেবিলিটি পাবে। এইটা হচ্ছে টোটাল E2 রিঅ্যাকশনের সেন্ট্রাল স্টেটমেন্ট। আবারও বলছি, সবথেকে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট একটা E2 রিঅ্যাকশনের হচ্ছে এইটা। যেহেতু একটা E2 রিঅ্যাকশনে ডবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করছে, কোথায়? ট্রানজিশন স্টেট। তাহলে যত বেশি হাইপার কনজুগেটিং হাইড্রোজেন থাকবে, বা অন্য কোনো প্যারামিটার যদি থেকে থাকে যে কিনা ওই ডেভেলপিং ডবল বন্ডটাকে স্টেবিলিটি দেবে, তার মানে কি ট্রানজিশন স্টেটটা তত বেশি স্টেবিলিটি পাবে। তার ফলে রিঅ্যাকশনের ই অ্যাক্ট তত কমবে, রিঅ্যাকশনটা তত ফাস্টার হবে। তাহলে মেন পয়েন্ট কিন্তু এইটা, এইটা যেন আমাদের মাথায় থাকে। মেন পয়েন্ট কিন্তু এইটা যে হাউ দ্য ট্রানজিশন স্টেট উইল বি স্টেবিলাইজ। তার উত্তর হচ্ছে ডেভেলপিং অ্যালকিনটা যদি যেভাবে স্টেবিলিটি পায়, সেই মানে সেটা যত ভালো স্টেবিলিটি পাবে, সেই ট্রানজিশন স্টেটটাও তত ভালো স্টেবিলিটি পাবে। এইটা একটা পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর একটা সম্পূর্ণ নতুন জায়গাতে আসছি। দেখ, ট্রানজিশন স্টেটে এই CH বন্ড ব্রেকিংটা ইনভলভ আছে, এটা সম্পূর্ণ নিউ এন্টিটি। CH বন্ড ব্রেকিং ইজ ইনভলভড ইনটু দ্য ট্রানজিশন স্টেট, বা একটু ঘুরিয়ে বলবো, যেহেতু ওয়ান স্টেপ রিঅ্যাকশন, তাহলে CH বন্ড ব্রেকিং ইজ ইনভলভড ইনটু দ্য রেট ডিটারমিনিং স্টেপ। যেহেতু E2 রিঅ্যাকশনটা ওয়ান স্টেপ রিঅ্যাকশন, তাহলে কি বলবো, ওই স্টেপটাই RDS, ওই স্টেপটাই RDS। তাহলে আমরা বলতে পারি RDS এ CH বন্ড ব্রেকিংটা ইনভলভ। তাহলে কি হবে? জেনারেল স্টেটমেন্ট মাথাতে ঢুকবে না, তবুও বলতে হবে কোন রিঅ্যাকশনে যদি CH বন্ড ব্রেকিং ইনভলভ থাকে RDS এ, তবে সেই রিঅ্যাকশনটা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট শো করাবে। অ্যাজ CH বন্ড ব্রেকিং involved into the RDS, it will show PKIE. P stands for primary, K for kinetic, I for isotope, E for effect. It will show PKIE or primary kinetic isotope effect. প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট কি সেটা পরের চ্যাপ্টারে আমরা ডিটেইলস পড়ব, যখন আমরা রিঅ্যাকশন কাইনেটিক্স পড়ব। শুধু এটুকু জেনে রাখ, এই যে রিঅ্যাকশনটা এর রেট মনে কর বললাম KH, এর রেট মনে কর বললাম KH। যদি সাবস্ট্রেটটাকে চেঞ্জ করে হাইড্রোজেনের অন্য আইসোটোপ দেওয়া হয়, মনে করে এখানে ডয়টোরিয়াম দেওয়া হলো,
তাহলে বিটা পজিশনে কি দেওয়া হলো, ডয়টোরিয়াম দেওয়া হলো ইনস্টিড অফ হাইড্রোজেন। সেম রিয়াকশন হচ্ছে করানো বেস দিয়ে E2 রিয়াকশন, সেম প্রোডাক্ট, কিন্তু শুধু কি পার্থক্য, এখানে RDS এর CH বন্ডের ব্রেকিংটা হচ্ছিল। যদি হাইড্রোজেন উইল বি রিপ্লেসড বাই ডয়টোরিয়াম, তাহলে এখানে RDS এ CD বন্ড ভাঙবে, রিয়াকশনের রেট কিন্তু এক হবে না, তখন রিয়াকশনের রেট হবে কেডি। কোন রেটটা বেশি হবে? অবভিয়াসলি হাইড্রোজেন থাকাকালীন রিয়াকশন রেটটা বেশি হবে, ডয়টোরিয়ামের সময় রিয়াকশন রেটটা কমে যাবে। কি কারণ? CD বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন CH বন্ড। CD বন্ড ইজ মোর স্ট্রঙ্গার দেন CH বন্ড, ফলে এই বন্ডটা ভাঙতে বেশি কষ্ট হবে। যেহেতু এই বন্ড ভাঙাটা রেট ডিটারমিনিং স্টেপে ইনভলভ, তাহলে অবশ্যই রেটটা কম্পারেটিভলি কমে যাবে। যখন এটা হাইড্রোজেন ছিল তো তখন যা রেট হবে, যখন এটা ডয়টোরিয়াম তখন রেটটা কমে যাবে। ফলে KH বাই KD এটা হবে 5 থেকে 7, এত ডিফারেন্স 5 to 7। যদি কোনো রিয়াকশানে এরকমই KH বাই মানে KD 5 থেকে 7 হয়, তখন আমরা বলবো ইট ইজ শোয়িং প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এটা একটা বেশ লম্বা চওড়া কঠিন কনসেপ্ট, আপাতত এটুকু শুনে ডাইজেস্ট করার চেষ্টা কর। আমরা রিয়াকশন কাইনেটিক্স চ্যাপ্টারে এটা নিয়ে আরো ডিটেলস ডিসকাশন করব, বা আমরা যে কোনো সেমিস্টারে বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা এই PKIE এইটা নিয়ে কিন্তু আমাদের ডিসকাশনটা চলতেই থাকবে। PKIE অর প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। তাহলে এত সময় আমরা E2 রিয়াকশন সম্বন্ধে কি বুঝলাম না, E2 রিয়াকশন এক স্টেপে হয়, বেস আছে, সাবস্ট্রেট আছে, বিটা হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ একটাই স্টেপে বেরিয়ে যায়। সেই স্টেপটাই RDS। ট্রানজিশন স্টেটের নেচারটা আমরা দেখলাম, অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করছে। তার মানে যে প্যারামিটার, বিশেষ করে হাইপার কনজুগেটিং হাইড্রোজেন যত থাকবে, ট্রানজিশন স্টেটটা তত বেশি স্টেবিলিটি পাবে, রিয়াকশন রেটটা তত ফাস্টার হবে। এইটা হচ্ছে প্রাইমারি বক্তব্য। দেন সাবস্ট্রেট আর বেস দুটোরই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট হবে। তা আমরা নেক্সট কি পড়লাম, CH বন্ড ব্রেকিংটা যেহেতু RDS এ ইনভলভড, ইট উইল শো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, এবং PKIE কি সেটা আমরা বোঝালাম। নেক্সট আমরা যে জায়গাটাতে আসবো সেই জায়গাটা দেখ, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। আর কি বললাম না, লিভিং গ্রুপ যত ভালো হবে রিয়াকশন রেট তত ভালো হবে। নেক্সট আমরা আসছি যে নেচার অফ প্রোডাক্ট। প্রোডাক্ট কি হবে সেইটার কি ব্যাপার না, ধর যদি এইরকমই একটা সাবস্ট্রেট হয়, 2-ব্রোমোবিউটেন, একে সোডিয়াম ইথোক্সাইড দিয়ে ট্রিট করাচ্ছি। 2-ব্রোমো, এটা হচ্ছে সবথেকে সহজতম এক্সাম্পল। 2-ব্রোমোবিউটেনকে সোডিয়াম ইথোক্সাইড দিয়ে ট্রিট করাচ্ছি। কি এখানে সমস্যাটা, ব্রোমিনের সাপেক্ষে এই কার্বনটা আলফা, এটা বিটা, এটাও বিটা, এবং দুপাশেই বিটা পজিশনে হাইড্রোজেন আছে। তাহলে এখন বেসের কাছে একটা সমস্যা যে সে কোন বিটা হাইড্রোজেনকে খেয়ে E2 রিঅ্যাকশনটা করবে, কোন বিটা হাইড্রোজেনকে খেয়ে E2 রিঅ্যাকশনটা করবে। তাহলে দুটো পসিবিলিটি, একটা যদি এই দিকেরটাকে খায়, ধর এটাকে বললাম বিটা 1, এটাকে বলছি বিটা 2, তাহলে যদি বিটা 1 হাইড্রোজেনকে খেয়ে রিঅ্যাকশনটা হয়, তাহলে এই প্রোডাক্ট, এটা কি 2-বিউটিন ইজ দ্য প্রোডাক্ট। আর যদি বিটা
2 কে খেয়ে হয় CH3 CH2 CH ডবল বন্ড CH2 বিটা 2 কে খেয়ে নিলে হবে 1 বিউটিন ইজ দা মেজর প্রোডাক্ট। সরি, তাহলে এই দুটো পসিবিলিটি কোনটা হবে সেইটা, বা কোনটা মেজর হবে, কোনটা মেজর কোনটা মাইনর, সেইটা ডিটারমাইন করবে কে? সেইটা ডিটারমাইন করবে দুটো প্রোডাক্টের করেসপন্ডিং ট্রানজিশন স্টেটকে আমাকে দেখতে হবে। যার ট্রানজিশন স্টেটটা বেশি স্টেবল সেই দিকেই রিয়াকশনটা ম্যাক্সিমাম যাবে, আর সেই প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে আমি যদি এরকম করে ড্র করি CH3 CHH CH Br CH3 OET মাইনাস, এই খেয়ে নিল, এই গেল, এই বেরিয়ে গেল, এর ট্রানজিশন স্টেটটা কি হবে? CH3 CH CH CH3 এই ডট ডট এই ডট ডট Br ডেল মাইনাস, এই ডট ডট হাইড্রোজেন, এই ডট ডট OET এই ডেল মাইনাস। তাহলে দেখ এই রকম একটা ট্রানজিশন স্টেট ডেভেলপ হচ্ছে। আর যদি ওপাশ থেকে খেয়ে নিয়ে হয় CHBr CH2H, তাহলে এই OET মাইনাস, এটা এই খেলো, এই গেল, এই বেরিয়ে গেল। তাহলে তখন ট্রানজিশন স্টেটটা কি হবে? CH3 CH2 CH এই Br এই CH2 এই ডট ডট এই H এই ডট ডট OET এই ডেল মাইনাস এই ডেল মাইনাস। একবারেই ভালো করে বুঝে নে, খুব সহজ, কোনো কঠিন কিছু নয়। তাহলে দুটো ট্রানজিশন স্টেটে দেখ এখানে এই পজিশনে ডবল বন্ড ক্যারেক্টারটা ডেভেলপ করছে, এই পজিশনে ডবল বন্ড ক্যারেক্টারটা ডেভেলপ করছে। কটা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন? 3 আর 3 6, 6 হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। এখানে ডবল বন্ডটা এই জায়গাটাতে ডেভেলপ করছে, ঠিক পাশের কার্বনে মাত্র দুটো হাইপার কনজুগেটিং হাইড্রোজেন। তাহলে এইটা যদি হয় TS1, এটা যদি হয় TS2, তাহলে আমরা বলতে পারি TS1 ইজ মাচ মোর স্টেবল। TS1টা অনেক বেশি স্টেবল দেন TS2। TS1 is much more stable than TS2 because more number of hyperconjugating hydrogen is present into the transition state, which will stabilize the developing alkene. তাহলে ওখান থেকে যে প্রোডাক্টটা হবে CH3 CH ডবল বন্ড CH CH3, এটাই হবে মেজর প্রোডাক্ট। আর এখান থেকে যে প্রোডাক্টটা আসবে সেটা হবে কি আমার 1 বিউটিনটা হবে মাইনর প্রোডাক্ট, অল্প এই প্রোডাক্টটা পাওয়া যাবে। এই প্রোডাক্টটাকেই বলা হচ্ছে সেট যে প্রোডাক্ট, তোরা উচ্চ মাধ্যমিকে শুনেছিস HAYT ZE সেট যে প্রোডাক্ট, আর এটাকে বলা হয় হফম্যান প্রোডাক্ট। সেট যে প্রোডাক্ট আর হফম্যান প্রোডাক্ট তোরা যেটা মুখস্থ করতিস কি সেটা মোর, এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এই ডবল বন্ডে দুপাশে দুটো সাবস্টিটিউশন আছে, মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটাকে বলা হয় সেট যে প্রোডাক্ট, আর এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটাকে বলা হবে হফম্যান প্রোডাক্ট। এবং তোরা এই কথাটাই বলতিস সেট যে উইল বি দ্য মেজর প্রোডাক্ট, বা মুখস্থর মতে বলতাম মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি দ্য মেজর প্রোডাক্ট। এই কথাটা বারবার আমরা মুখস্থর মতো করে বলতাম মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি দ্য মেজর প্রোডাক্ট। কিন্তু কেন মেজর প্রোডাক্ট হবে সেটাই হচ্ছে আসল কথা, যে আমরা বারবার করে বলেছি প্রোডাক্টের সঙ্গে রিঅ্যাকশন রেটের কোনো সম্পর্ক নেই। কার সঙ্গে সম্পর্ক আছে? ই অ্যাক্ট। আর ই অ্যাক্ট কার সঙ্গে রিলেটেড? দ্য ট্রানজিশন স্টেট।
তার মানে ট্রানজিশন স্টেটে অ্যালকিন ক্যারেক্টার ডেভেলপ করছে, তাকে স্টেবিলিটি দিচ্ছে কটা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন, সেটাই ম্যাটার করবে। ফলে এই দুটো টিএস এর মধ্যে এই টিএসটা, যে টিএসটা সেট যে প্রোডাক্ট দেয় সেই টিএসটা মোর স্টেবল। ফলে এই দুটোকেই এরকমই একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে ড্র করা যেতে রিঅ্যাকশন কোঅর্ডিনেট এই এনার্জি এই মাঝখান থেকে শুরু কর, কম উঠে বেশি নামলো, বেশি উঠে কম নামলো। এইখানে আমার হচ্ছে এই CH3 CH2 CH Br CH3 2 ব্রোমোবিউটেন, এটা হচ্ছে 1 বিউটিন, এটা হচ্ছে 2 বিউটিন, এটা 1 বিউটিন, এটা হচ্ছে 2 বিউটিন। তার মানে 2 বিউটিনের টিএসটা মোর স্টেবল, তার ইলেক্ট কম দেন 1 বিউটিন। এইগুলো কম্পেয়ার করে দেখা যাবে। এই সমস্ত কোশ্চেনে একটু করে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অতি অবশ্যই আমাদেরকে ড্র করে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তো যেমন ব্যাপারটা যে কোনো প্রবলেম নেই, কোনটা সেট জেড, কোনটা হফম্যান, কে মেজর কে মাইনর এবং কেন মেজর কেন মাইনর সেটা আমরা বুঝতে নিশ্চয় পারলাম। বেশ, এই পার্টটা আমাদের গেল। এবারে আমরা আসি যে তার মানে হফম্যানটা হচ্ছে ধারের দিকে ডবল বন্ডটা থাকবে, আমরা যাকে বলতে পারি অন্য ভাষায় পরের দিকে বলবো টার্মিনাল অ্যালকিন। টার্মিনাল কথার মানে হচ্ছে প্রান্ত, মানে ধারে অ্যালকিন যে প্রোডাক্ট তাকে বলবো টার্মিনাল অ্যালকিন। হফম্যান প্রোডাক্ট মানে ধারের দিকে, আর সেট জেড মানে ভেতরের দিকে বা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে এইখানে একটা ম্যাটার আছে যে যদি বেসের সাইজ বড় হয়, বেসের সাইজ যদি বড় হয় তখন কিন্তু আবার প্রোডাক্টের মেজর মাইনরটা একটু অন্যরকমই হয়ে যায়। ধর আমরা ডাইরেক্ট যদি এই প্রবলেমটার মধ্য দিয়ে যাই, BrCH3 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 ব্রোমো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, একে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করলে কি হবে? আর পটাশিয়াম টারশিয়ারি KOTBU এইভাবে শর্টে লেখা হয়, পটাশিয়াম টারশিয়ারি বিউটোক্সাইড দিয়ে ট্রিট করলে কি হবে? এখানে বেসের সাইজটা কেমন? এইটা হচ্ছে টারশিয়ারি বিউটোক্সাইড আর তার পটাশিয়াম সল্ট। কি করে তৈরি করবে না, টারশিয়ারি বিউটানের সঙ্গে হয় পটাশিয়াম হাইড্রাইড দেবো বা মেটালিক পটাশিয়াম দেবো, আর এখানে বেসটাকে OET মাইনাস। তাহলে দুটো ক্ষেত্রে দেখ বেসের সাইজ ম্যাটার করছে। তাহলে এখানে যদি সাবস্ট্রেটটাকে ভালো করে লিখি, এই Br এই CH2H এই H এই H, ব্রোমিনের সাপেক্ষে এই পজিশনটা আলফা, এটা বিটা 1, এইটা হচ্ছে বিটা 2। তাহলে এই হাইড্রোজেনটাও বিটা হাইড্রোজেন, আর এই দুটোর মধ্যে এটাও বিটা বা এটাও বিটা, একই রকম। তাহলে এখানেও পসিবিলিটি আসছে যে দুপাশ থেকে যদি খেয়ে নেয়, একবার এই প্রোডাক্টটা হতে পারে, আর যদি এপাশ থেকে খেয়ে নেয় তাহলে এই প্রোডাক্টটা হতে পারে। একবার এন্ডোসাইক্লিক মানে ডবল বন্ড, আর একবার এক্সোসাইক্লিক ডবল বন্ড। তাহলে অবভিয়াসলি এটাকে বলবো সেট জেব, এটাকে বলবো হফম্যান। কিন্তু এখানে বেসের সাইজ যখন ভ্যারি করছে তখন কি হবে না, সোডিয়াম ইথক্সাইড দিলে নরমাল রুল যদি মেনটেন করে তাহলে অতি অবশ্যই এই প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। এটা মেজর প্রোডাক্ট,
প্লাস এটা হবে গিয়ে মাইনর প্রোডাক্ট। কেন সেটা আমরা যেভাবে ব্যাখ্যা করেছি সেইভাবে ব্যাখ্যা করতে পারবো। এটা সেট জেপ, এটা হফম্যান প্রোডাক্ট। সেট জেপে ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, কারণ সেখানে দেখবি 3 2 5 2 7টা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন থাকবে। মাইনর প্রোডাক্টে 2 2 4টে হাইপার কনজুগেটিং হাইড্রোজেন থাকবে ট্রানজিশন স্টেটে। ফলে এর ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল হবে বলেই এটা মেজর প্রোডাক্ট। এবারে যখন স্টেরিক্যালি হিন্ডার বেস, সে কিন্তু ওই থিওরির মধ্য দিয়ে যাবে না। সে কি চেষ্টা করবে, সেট জেপ হফম্যান বা ওই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি ইন টার্মস অফ নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন ওর মধ্য দিয়ে ও যাবে না। ও কি দেখবে, স্টেরিক ক্রাউডিং। এত বড় বেসের সাইজ, ইট উইল ট্রাই টু অ্যাবস্ট্রাক্ট লেস হিন্ডার বিটা হাইড্রোজেন। যদি মাল্টিপল বিটা হাইড্রোজেন থেকে থাকে তখন এই দুটোর মধ্যে এইটা হচ্ছে লেস হিন্ডার্ড বিটা হাইড্রোজেন। তাহলে বাল্কি বেস উইল অলওয়েজ প্রেফার লেস হিন্ডার্ড বিটা হাইড্রোজেন, কারণ ও এখানে ঢুকতে গেলে যতটা স্টেরিক্যালি বাধা পাবে, স্টেরিক্যালি বাধা পাওয়া মানে এনার্জিটা কিন্তু বাড়বে। তাহলে মোদ্দা কথা কিন্তু এনার্জি বাড়বে। নিশ্চয়ই হাইপার কনজুগেশনে যে স্টেবিলিটিটা পাওয়ার কথা ছিল স্টেরিক ক্রাউডিং এর ফলে নিশ্চয়ই তাকে অতিক্রম করে এনার্জিটা বেশি বাড়বে। সেই জন্যই এখানে স্টেরিক ফ্যাক্টরটা ওভারকাম করছে। স্টেরিক ফ্যাক্টর এত বড় বেস, এই জায়গাতে ঢুকতে গেলে যে স্টেরিক ক্রাউডিংটা আসবে, যে স্টেরিক বাধা পাবে, তার জন্য এর এনার্জি বাড়বে। কিন্তু এই বিটা হাইড্রোজেনটা লেস স্টেরিক্যালি মানে ক্রাউডেড, ফলে বাল্কি বেস এই হাইড্রোজেনটাকে খাবে। তখন এর ক্ষেত্রে এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হবে গিয়ে মাইনর প্রোডাক্ট। তাহলে কি দেখাতে পাচ্ছি আমরা না, বেসের সাইজ ডিপেন্ডেন্সি, যে প্রোডাক্ট কিভাবে বেসের সাইজের উপরে ডিপেন্ড করতে পারে সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ক্লিয়ার হলো বেশ। এরপরে আমরা ইটু রিঅ্যাকশনের যে জায়গাটাতে ঢুকবো, ইট ইজ কল্ড স্টিরিওকেমিস্ট্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্টিরিওকেমিস্ট্রি। ইটু রিঅ্যাকশনে এই যে বিটা পজিশনের হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ যে বেরিয়ে যাচ্ছে, এরা মাস্ট বি রিলেটিভলি অ্যান্টি টু ইচ আদার। ডিউরিং এলিমিনেশন স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা কি হবে, অ্যান্টি। হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ মাস্ট বি অ্যান্টি। CCl আমরা ইচ্ছে করে ড্র করেছিলাম এরকম করে, এই হাইড্রোজেন এই লিভিং গ্রুপ দে মাস্ট বি অ্যান্টি। এটা ইটু রিঅ্যাকশনের স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট, কিছু করার নেই। কেন সেটা আমরা বোঝাচ্ছি। তাহলে এটা মুখস্থ করতে হবে, স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্টি, এর বাইরে কিন্তু অন্য কোনো কনফরমেশনে কিন্তু ইটু রিঅ্যাকশন হবে না। বারবার করে বলছি, স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যান্টি। কেন তা সেটাকে আমরা দুটো ভাবে ব্যাখ্যা করব। কি রকম না, দেখ, যদি অ্যান্টির উল্টোটা কি হয়, সিন, তাহলে যদি এরকমই করে সিন পজিশন এলিমিনেশনটা হয়, হাইড্রোজেন এল একই দিকে থাকলে কি হচ্ছে সিন, তাহলে বেস মাইনাস এইচটাকে খেলো, এই গেল এই বেরোলো, তাহলে ট্রানজিশন স্টেটটা কি হবে, এই 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 পার্সিয়াল ডবল বন্ড, এই ডট ডট হাইড্রোজেন, এই বেস, এই ডট ডট এল, বেসের ডেল মাইনাস এলের ডেল মাইনাস। তাহলে এই যদি সিন কনফরমেশনে এলিমিনেশনটা হয় তখন বোথ নেগেটিভ চার্জ আর ইন সেম সাইড, নেগেটিভ চার্জেস আর অন সেম সাইড, একই দিকে। ফলে কি হবে,
নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে। কি হয়? নেগেটিভ নেগেটিভ রিপালশন। কিন্তু দেখ যদি এরকমই থাকে, যদি উল্টো দিকে হয়, তখন কিন্তু ওই ফ্যাক্টরটা আর কাজ করে না। এই গেল, তাহলে ট্রানজিশন স্টেটটা হবে এরকম, এই সি ডবল বন্ড সি, এই এইচ, এই বি, এই ডেল মাইনাস, এই এ, এই ডেল মাইনাস, এই তাহলে দেখ এই নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা উল্টো দিকে, বোথ নেগেটিভ চার্জ ইন অপোজিট সাইড, ফলে ওই নেগেটিভ নেগেটিভ রিপালশনটা আর হবে না, বা ওই দুটো নেগেটিভ চার্জ উল্টো দিকের জন্য এই দুটো একে অপরকে ওভারকাম করবে, ফলে এই রকম ব্যাপারটা নেই। সেই জন্য অ্যান্টি রিকোয়ারমেন্ট এইটা একটা। কিন্তু এটা থেকেও যে মারাত্মক কারণ, যেটা অ্যাকচুয়াল, যে প্রপার অরবাইটাল ওভারল্যাপ, প্রপার অরবাইটাল ওভারল্যাপ। মেন কথা কি না, এই রিঅ্যাকশনে এক স্টেপে কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হচ্ছে, মানে পাই বন্ডটা তৈরি হচ্ছে। পাই বন্ড, পাই বন্ডটা ছিল সিঙ্গেল বন্ড, একটা পাই বন্ড তৈরি হচ্ছে। পাই বন্ড তৈরি হয় কিসের দ্বারা? যদি অরবাইটালের প্যারালাল ওভারল্যাপ, অরবাইটালের প্যারালাল ওভারল্যাপের ফলেই ডবল বন্ড বা পাই বন্ডটা তৈরি হয়। এখন যদি আমরা অরবাইটাল পিকচার দেখি, সিন এলিমিনেশনে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা এই এইচ এই আছে, আর এই আমার লিভিং গ্রুপটা এই, তার পাই স্টারটা হচ্ছে এই এল। তাহলে দেখ এই বেস এইচটাকে এই খেয়ে নিচ্ছে, আর এই রকম ভাবে আমার এটা হচ্ছে সিগমা স্টার, এটা এই বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি এই দুটো এরা কি প্যারালাল হচ্ছে? দে আর নট প্যারালাল। মানে ওভারল্যাপিং দুটো অরবাইটাল কিন্তু প্যারালাল হচ্ছে না। সিগমা স্টার আর এর সিগমা থেকে এইচ বেরোলো, এই সিন ম্যানারে এই দুটো অরবাইটাল কিন্তু প্যারালাল হচ্ছে না। কিন্তু যদি অ্যান্টিতে থাকে, তখন দেখ এই সিএইচ বন্ডটা এরকমই আছে, হাইড্রোজেনটা এই সি এর লিভিং গ্রুপ এই, মানে এটার এই এল, এটার এই, তখন দেখ তখন কিন্তু ঠিক এটা এই বেরোচ্ছে, আর বেস এটাকে এই নিচ্ছে, এই দুটো কিন্তু একদম প্যারালাল ওভারল্যাপ করছে, একদম প্যারালাল ওভারল্যাপ করছে। তাহলে symmetry matching parallel overlap is only possible during anti-elimination. It is not possible during syn elimination. এইটাই আসল কারণ। এই সিমেট্রি ওভারল্যাপও হচ্ছে না, একই সিমেট্রি ওভারল্যাপ করছে না, এবং এরা প্যারালাল নয়। এখানে সিমেট্রি ওভারল্যাপ করছে এবং এরা প্যারালাল, সেই জন্যই এইটাই ফেভারেবল, সেই জন্যই অ্যান্টি এলিমিনেশনটা হয়। তাহলে আমরা কি বুঝলাম না, E2 রিঅ্যাকশনের স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যান্টি ম্যানারে এসেই এলিমিনেশন হবে। এই আজকে তাহলে এই পর্যন্তই থাক, এর বেশি আমরা আর বাড়াবো না। শুধু একটা কমেন্ট করে দিয়ে যাব, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পরের ক্লাসটা শুরু করব। এই যে স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্টটা পড়লাম, যে E2 রিঅ্যাকশনে বিটা পজিশনের হাইড্রোজেন এবং লিভিং গ্রুপ, দে মাস্ট বি অ্যান্টি টু ইচ আদার, এই রিকোয়ারমেন্টটা হওয়ার জন্যই আমরা বলবো E2 রিঅ্যাকশন আর স্টিরিও স্পেসিফিক, E2 reaction are stereo specific,
গুলিয়ে ফেললে হবে না। আমরা স্টিরিও সিলেক্টিভ পড়েছি, স্টিরিও সিলেক্টিভের সঙ্গে স্টিরিও স্পেসিফিক ব্যাপারটাকে গুলিয়ে ফেললে হবে না, দুটো সম্পূর্ণ অন্য জিনিস। সিলেক্টিভ আর স্পেসিফিক দুটো টার্মের গুরুত্ব সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। সেইখান থেকেই আমরা শুরু করব। তাহলে E2 রিঅ্যাকশন কি হলো? স্টিরিও স্পেসিফিক। তাহলে আমরা কি বললাম, সামারিটা কি হলো? সেটজেপ আর হফম্যান প্রোডাক্টের মধ্যে নরমাল কন্ডিশনের সেটজেপটা মেজর প্রোডাক্ট, কারণ তার করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল পায়, কারণ ট্রানজিশন স্টেটে ডবল বন্ড ক্যারেক্টার গ্রো করে, মোর নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন থাকে, ফলে তার ই একটা কম হয়। এইটাই মেন লজিক। আর কি পড়েছি? বাট বেসের সাইজ যদি বড় হয়, if base is bulkier, then this rule does not valid, then base will try to abstract less hindered proton। এবারে less hindered proton করলে যে প্রোডাক্ট পাওয়া যাবে সেই প্রোডাক্টটাই আমরা পাই। এইটা হয়ে গেল। নেক্সট কি বললাম না, আমরা পড়েছি PKIE, প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখায় কে না E2 রিঅ্যাকশন, কারণ CH বন্ড ব্রেকিংটা RDS এর মধ্যে ইনভলভ। এইটুকু আপাতত বুঝে নে বা মুখস্থ করে নে বা মাথায় রাখ, এটা নিয়ে আমরা পরে ডিটেইলস ডিসকাশন হবে। নেক্সট কি বললাম, স্টিরিওকেমিক্যাল রিকোয়ারমেন্ট অফ এনি E2 রিঅ্যাকশন আর অ্যান্টি ম্যানারেই হয়, এবং অ্যান্টি ম্যানারে হওয়ার ফলেই প্রপার অরবিটাল ওভারল্যাপ হয়, ফেজ ম্যাচিং প্রপার প্যারালাল ওভারল্যাপ হয়েই অ্যালকিনটা তৈরি হয়। সেই জন্যই E2 রিঅ্যাকশনের জন্য অ্যান্টি রিকোয়ারমেন্টটা প্রয়োজন, এবং এই অ্যান্টি রিকোয়ারমেন্টের জন্যই E2 রিঅ্যাকশনস আর স্টিরিও স্পেসিফিক। ঠিক আছে, এই পর্যন্তই।